আমিরাতে জ্বালানি স্থাপনার পর মার্কিন কনসুলেটে ইরানের হামলা, আক্রান্ত কাতারের মার্কিন ঘাঁটি ও তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন। ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় টালমাটাল বিশ্ব অর্থনীতি, বাড়ছে তেল ও গ্যাসের দাম। এশিয়ার পুঁজিবাজারে বড় পতন, মুদ্রাবাজারে ডলার চোখ রাঙালেও নিম্নমুখী ইউরো। ফিলিস্তিনেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে খাদ্যাভাবে 16 লাখ গাজাবাসী। একযোগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারে মার্কিন কনসুলেট, ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটিকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। স্পেন অসম্মতি জানানোয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে প্রাণহানি 1000 ছাড়ানোর মধ্যে নেতানিয়াহু বাহিনী বলছে 1 মিনিটের জন্য বন্ধ হবে না হামলা। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতাবা খামেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইজার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনিই নেতানিয়াহুকে এ হামলার জন্য প্ররোচিত করেছেন। মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য কয়েক দশক ধরে প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি গোয়েন্দারা। গত 6 মাসে সেই পরিকল্পনায় প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। মাত্র 60 সেকেন্ডের ব্যবধানে তেহরানের সমন্বিত একাধিক হামলায় খামেনি সহ শীর্ষ 7 নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিহত হন। একই অভিযানে আরও প্রায় 40 জন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। কয়েক দশকের প্রস্তুতি আর শেষ 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তায় পরিকল্পনাটি চূড়ান্ত রূপ পায়, এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কৌশলগত অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেউ কেউ একে সম্ভাব্য কৌশলগত ভুল বলেও সতর্ক করেছেন, কারণ নেতৃত্বের শূন্যতা অনেক সময় আরও কঠোর ও অনির্দেশ্য শক্তির উত্থান ঘটাতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে ইরানে তথ্যদাতা, লজিস্টিক্স ও অপারেটিভদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। খামেনির দৈনন্দিন রুটিন, নিরাপত্তা বলয় এবং ঘনিষ্ঠদের উপর চালানো হয় নিবিড় নজরদারি। এসব তথ্যের সঙ্গে যুক্ত হয় CIA এর সিগন্যাল ইন্টেলিজেন্স, ফোনালাপ, অবস্থান ও বৈঠকের সময়সূচি সংক্রান্ত তথ্য। প্রতিবেদন অনুযায়ী হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল খামেনি ঠিক কখন নির্দিষ্ট কম্পাউন্ডে উপস্থিত থাকবেন এই তথ্য। যুক্তরাষ্ট্রের আড়িপাতা ও ইসরায়েলের মানব গোয়েন্দা তথ্য একত্র করে নিখুঁত লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিদেশে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস থাকলেও এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেনি ইসরায়েল। তাদের সামরিক গোয়েন্দা সংস্থার এক সাবেক প্রধান এই হামলাকে কৌশলগত ও অভিযানগত বিশাল চমক বলে আখ্যা দিয়েছেন।
ইসরায়েলি বিশ্লেষকদের সতর্কবার্তা, গুপ্ত হত্যা কখনো স্থায়ী সমাধান নয়। হামাস ও হিজবুল্লাহর নেতাদের হত্যা করেও সংগঠনগুলো টিকে আছে। এক সাবেক সিআইএ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে শক্তিশালী মানব গোয়েন্দা নেটওয়ার্ক ছিল ইসরায়েলের। অভিযানটি 60 সেকেন্ডে শেষ হলেও এর পেছনে ছিল বছরের পর বছরের প্রস্তুতি। আধুনিক যুদ্ধ এখন তথ্য, অনুপ্রবেশ ও সঠিক সময় নির্বাচনের উপর নির্ভরশীল। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এপিক ফিউরি হামলার প্রথম 24 ঘন্টাতেই প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়। আনাদোলা এজেন্সির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামলার প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় 6 কোটি 30 লাখ ডলার ব্যয় হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন ড্রিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইউক্রেনে দোনেৎস্ক, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 35 জন। এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত নভরোসিস্ক বন্দরের শেসখারিস তেল পরিশোধনাগারে জ্বালানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে এই মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র জোগাড় করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সমগ্র বিশ্ব জুড়েই যেন বাজছে যুদ্ধের দামামা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে রাশিয়ার হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চলে 136টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে বেশ কিছু ড্রোন প্রতিহত করা হলেও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দোনেৎস্ক ছাড়াও সুমি, খেরসন, পোলতাভা, জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। বেশ কিছু আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ট্রেন চলাচল বিলম্বিত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত নভরোসিস্ক বন্দরে শেসখারিস তেল পরিশোধনাগারে জ্বালানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার দাবি, তাদের ড্রোনগুলো টার্মিনালের 7টির মধ্যে 6টি লোডিং সুবিধা ও আশপাশের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র জোগাড় করা কঠিন হয়ে পড়তে পারে। তিনি আশঙ্কা করেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা নিজেদের প্রতিরক্ষায় পেট্রিয়ট সহ উন্নত ইন্টারসেপ্টর বেশি ব্যবহার করলে বৈশ্বিক সরবরাহে চাপ পড়বে। একই সময়ে তেলের দাম বাড়লে রাশিয়ার যুদ্ধযন্ত্র অর্থনৈতিক সুবিধা পেতে পারে। এ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন রাশিয়া সংঘাত তার অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে। ইউক্রেনের মানবাধিকার সংস্থার দাবি, 2025 সালের শেষ পর্যন্ত অন্তত 337 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে নির্মমভাবে হত্যা করেছে রাশিয়া। কিয়েভের হিসাবে প্রায় 7,000 ইউক্রেনীয় রুশ হেফাজতে রয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন। ইরানে হামলার পাশাপাশি ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সংঘাতের জেরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে গাজায় অন্তত 16 লাখ বাসিন্দা খাদ্যাভাবে ভুগছেন। যদিও ধীরে ধীরে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে টানা 4র্থ দিনের মতো বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। পুরো
পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে ইসরায়েলের আগ্রাসন। ফিলিস্তিনের পশ্চিম তীরে কারিয়ুত গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় মোহাম্মদ ও ফাহিম মুয়াম্মার নামে 2 ভাই নিহত হয়েছেন। রামাল্লা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান বাসিন্দারা প্রথমে একটি বুলডোজার তাদের বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখেন। কয়েক মিনিট পর 10 জনের বেশি বসতি স্থাপনকারী আগ্নেয়াস্ত্র নিয়ে আশপাশের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে। ইরানে হামলার পর চেকপয়েন্ট বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে সাময়িকভাবে বন্ধ থাকা গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ কেরেম শালোম ক্রসিং শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি সরকারি সংস্থা জানিয়েছে ধাপে ধাপে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি পণ্য ঢুকতে দেওয়া হবে, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রবাহ নিয়ন্ত্রিত থাকবে। WFP জোর দিয়ে বলছে সময় মতো এই পথ পুনরায় চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাজার বাজার ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্থানীয় উৎপাদন প্রায় বন্ধ, আর অধিকাংশ পরিবার পুরোপুরি বাইরের সহায়তার উপর নির্ভরশীল। সর্বশেষ IPC বিশ্লেষণ অনুযায়ী গাজার প্রায় 16 লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব সীমান্ত ক্রসিং দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন স্থানীয় মজুদ কমে আসায় জরুরি সেবা সীমিত সক্ষমতায় চালাতে হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার অজুহাতে টানা 3য় দিনের মতো আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণ ও ওল্ড সিটির ফটকগুলোতে অতিরিক্ত সীমান্ত পুলিশ ও বিশেষ ইউনিট মোতায়েন করেছে। প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে কার্যত এলাকাটিতে সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় নামাজ আদায় করতে আসা বহু মুসল্লিকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন ইরানে হামলা গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। যুদ্ধ শুরুর পর এখন পর্যাপ্ত জ্বালানি তেলের দাম বেড়েছে 14%। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ও এর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলায় অস্থির বিশ্ববাজার। বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম আরও 1.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.45, যা 2024 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দাম বেড়েছে 14%, আর ইউরোপীয় গ্যাসের দাম বেড়েছে 70%। কাতারে বিশ্বের বৃহত্তম LNG রফতানিকারক কারখানা বন্ধ হওয়ার অনিশ্চয়তার মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 2023 সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজারও। বুধবার সকালে লেনদেনে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 8% পড়ে যায়। জাপানের নিক্কে 225 সূচক 3.6% কমেছে, আর অস্ট্রেলিয়ার ASX 200 সূচক 1.8% পতন হয়েছে। সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম। বিনিয়োগকারীরা বলছেন সংকটকালে নিরাপদ আশ্রয় হিসেবে ডলার এখনও কার্যকর। ডলার সূচক 0.2% বেড়ে 99.28-এ দাঁড়িয়েছে, যা 3 মাসের মধ্যে সর্বোচ্চ মান। বিপরীতে ইউরোতে আস্থা হারাচ্ছে বাজার। প্রতি ইউরোর মান 0.3% কমে $1.15 নেমেছে। একইভাবে ব্রিটিশ পাউন্ডের মানও 0.3% কমে $1.33 ঠেকেছে। ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম 0.8% বেড়ে প্রতিটির দাম দাঁড়িয়েছে $66,585। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে এবার দক্ষিণ পূর্ব এশিয়ায়। জ্বালানি সংকটের শঙ্কায় রাস্তায় অর্ধেক প্রাইভেট গাড়ি বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জোর বেজোর লাইসেন্স প্লেটের ভিত্তিতে চলবে গাড়ি। হরমুজ প্রণালী বন্ধ ও সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ায় প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু বানায়। পাশাপাশি ইরান বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্ব জ্বালানির প্রায় 20% সরবরাহ হয়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। মিয়ানমারের সামরিক সরকারের বিবৃতিতে বলা হয়, বর্তমান বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরোপ করা হয়েছে অস্থায়ী বিধিনিষেধ। চালকদের নতুন নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়।
জান্তা সরকার জানায় চলতি সপ্তাহের শেষ দিক থেকে অর্ধেক প্রাইভেট গাড়ি চলাচল সীমিত করা হবে। জোড় সংখ্যার লাইসেন্স প্লেটধারী গাড়ি কেবল জোড় তারিখে আর বেজোড় প্লেটধারী গাড়ি কেবল বেজোড় তারিখে সড়কে নামতে পারবে। অর্থাৎ 2 নম্বর প্লেটের গাড়ি মাসের 2 তারিখে আর 3 নম্বর প্লেটের গাড়ি মাসের 3 তারিখে চলবে। সরকারের ভাষ্যমতে এতে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। তবে বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্যাক্সি, কার্গো, জরুরি পরিষেবার যান এবং ময়লা আবর্জনার গাড়িকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবনে, যা দীর্ঘমেয়াদে আরও কঠিন হতে পারে।